ভিডিও করার যখন পরিকল্পনা করেছিলাম তখন খুব সহজ মনে হয়েছিল। আ পুরো প্রক্রিয়াটাকে কিন্তু করতে গিয়ে অনেকগুলো কারিগরি ত্রুটির সম্মুখীন হয়ে গেলাম। ১ম কথা হচ্ছে ফোনে যদি ভিডিও করি আমি মানে ব্যাক ক্যামেরা দিয়ে করলে নিজেকে দেখতে পারি না। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করলে বারবার রিভার্স ফলস লুক হয়ে যায়। স্ক্রিনে চোখ চলে যায়। আমার চোখ মানে ক্যামেরায় যাওয়াটাই ক্যামেরা বা ক্যামেরার আশেপাশে থাকাটাই সমীচীন। খুব মনোযোগী হয়ে যায় নিজের অ্যাপিয়ারেন্স এর দিকে। সেটা একটা সমস্যা। আর ব্যাক ক্যামেরা দিয়ে করলে নিজেকে দেখতে পাচ্ছি না। সেটা ভালো একদিক দিয়ে। বেশি সেলফ কনসিয়াস থাকছি না। কিন্তু এর চেয়ে বড় যে সমস্যাটা মানে সবচেয়ে বড় যে সমস্যাটা কারিগরি সেটা হচ্ছে অডিওর। শব্দ ভালো না হলে ভাই সবই সমস্যা। এই ঘরে তাও করার দুটো কারণ একটা হচ্ছে বইয়ের ফ্লেক্স তো আছেই, কিন্তু এসি আছে এই ঘরে। ফ্যানের যে হেলিকপ্টারের আওয়াজটা বন 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 সেটা অন্তত পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার যে মাইক্রোফোন যেটা সিঙ্কো ওদের চিকন পিন আমি এটা ভুলে গেছিলাম যে আমার এখনকার ফোনে ইউএসবি দিয়ে কানেক্ট করতে হয় মাইক্রোফোনের পোর্টে। তাহলে আমার কনভার্টার আছে, ওই কনভার্টার খুঁজে পাচ্ছি না। প্রথম কথা, দ্বিতীয় কথা খুঁজতে খুঁজতে আমার মুড চলে যাবে। আর কনভার্টার ঠিক আছে কিনা কিছু জটিলতা ছিল। সেটা আমার তারের হেডফোনে নাকি কনভার্টারে আমি ঠিক জানি না। তো সেই সব মিলায় মানে অপ্রত্যাশিত ছিল। আর আমার যে ক্যামেরা যেটা আছে সেটার সমস্যা হলো ৩০ মিনিট পরে সে ভিডিওটা অফ হয়ে যায়। মানে এটা কি কোনো সেটিংস করে ঠিক করা যায় কিনা আমার এই মুহূর্তে মনে নাই। ৩০ মিনিট পর্যন্ত সে ম্যাক্সিমাম ক্যাপচার করতে পারে 1080p-তে। আবার ব্যাটারি ব্যাকআপের একটা ব্যাপার আছে। ফোনের সেটা নিয়ে টেনশন নাই। ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ চলে যেতে পারে। চলে গেলে মাঝখানে চার্জ দিতে হলে আমার ফ্লো নষ্ট হয়ে যাবে বা ক্যামেরা চার্জ দেয়া নাই সেটার প্রস্তুতি নিতে হবে। আমার এটা হঠাৎ করে আজকে চিন্তা করা যে আমি ভিডিওটা করব। একটা দুঃখজনক ঘটনা দেখেছি রাস্তায়। আমি জানি না এটা শেয়ার করব কিনা। তো এটা নিয়ে মন খারাপ ছিল। মন খারাপ হলে যেটা হয় যে আমার ইন্টারনাল র‍্যাপ হয়। অনেক কিছু ভাবি মাথার মধ্যে। তো সেই ভাবনাগুলোকে একটা এক্সিট দেওয়ার একটা উপায় হচ্ছে আমি আমার বোনকে চিঠি লিখি ভ্যানকুভারে। আর আরেকটা উপায় এই নতুন সংযোজন, এই বকা ক্যামেরার সামনে বকে যাওয়া। তাই এই হঠাৎ করে বসতে গিয়ে দেখলাম যে আমার লাইট, কি লাইট যেটা সেটা আমার পিছনে। তো সেটা আমার মাথায় ছিল না। সেজন্য কম আলোতে কাজ করছি। এই পাশে আলো দিয়ে আর এই পাশে একটা আয়না রেখেছি। পরিহাস এই জায়গায় যে আমার জ্ঞান অর্জন, জ্ঞান ফলানো মূলত চলচ্চিত্রকে কেন্দ্র করে। লাইট সেট আপ, ফ্রেমিং, এইসব। তো যাই হোক, অত চকচকে নিখুঁত করতে চাচ্ছি না, ক্যান্ডিডই রাখতে চাচ্ছি। সে কারণে তো খুব বেশি মানে অসুবিধা হয়ে যায় এরকম ভিডিও ধারণ করতে চাচ্ছি না। অডিওটা ইম্পর্ট্যান্ট। আশা করি এসির যেটুকু আওয়াজ আছে প্রিমিয়ার প্রোতে নিয়ে ডিনয়েজ করলে ঠিক হয়ে যাবে। যদিও সেটা খুব আমার যে টেকনিক্যাল সাপোর্ট যে যন্ত্রপাতি সেটা দিয়ে খুব সময় সাপেক্ষ। আমার গলা শুকায় যাবে। শুকায় গেলে আমি মাঝে মাঝেই জল খাবো। এটা আমি শেফুদা না, এটা জলেরই বোতল। অলিভ অয়েলের বোতল আসলে, সে বোতলে জল খাচ্ছি। তো আজকে আমিও চিন্তা করছিলাম যে আমি আহ, কি নিয়ে করব পরবর্তী এটা, যে কারণে এরকম গ্যাপ হয়ে গেল 11 দিনের 12 দিনের। এটা এটা নিয়ে আজকে আমি কথা বলবো। আমার আহ, বই, আমার লেখা বই নিয়ে আলোচনা করবো, যেটা হয়ে যাবে অনেকটা বুক রিভিউয়ের মতো। রিভিউই করব আমি আসলে।
জানি না এটা ঠিক মতো বললাম কিনা, পিছন ফিরে দেখবো আর কি। আমার একটা বই সম্ভবত কেউ নিজের বইয়ের নিজের রিভিউ করে না, লজ্জা পায় লেখকরা, মানে সম্ভবত লজ্জা পায়, পাওয়া স্বাভাবিক। আমি পাচ্ছি না বেশ কিছু কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমি তো আর লেখক নাই, আমি আমি আর লিখি না, আমি লিখতে পারি না, আমার বন্ধা হয়ে গেছে আমার কলম। সাময়িক বা চিরতরে আমি জানি না, আসলে লেখালেখির সময় নাই, ইচ্ছে নাই, শক্তি নাই, ধৈর্য নাই, আসে না ভিতর থেকে তাড়না, এই সব কিছু মিলিয়ে জানি না আর কোনদিন লিখবো কিনা। তো ওই কারণে তো এই 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 বই যে লিখেছে তিনি, আমি নাই, আমি না, এটা একটা শিশুর লেখা। তো শিশুর লেখা দিয়ে আরো মানে ডাবল আইসোলেশন, এলিয়েনেশন হয় আমার থেকে। কারণ 12 বছর বয়সে, আমার 12 বছর বয়সে ওইটা প্রকাশ হয়। তো 12 বছর বয়সের আমার যে চিন্তা ভাবনা, জীবনকে দেখা 12 বছর বয়স পর্যন্ত, সেটা তো কারোরই সেই মিল থাকে না। মানে সে বাহ্যিকভাবে দেখতে যেমন সেই মানুষটা তো বদলে গেছি, ভিতরের কথা তো ভিতরে তো আছি, কিন্তু কারোরই থাকে না। 12 বছর আর 24 বছর না কত আমার বয়স, সেটা একই থাকে না। আরো একটা কারণ, এটা গতানুগতিক বুক রিভিউ হবে না, কারণ বুক রিভিউয়ের যে উদ্দেশ্য থাকে এটা পাঠককে পড়ানো, বিক্রি করা বইটা বা ছড়িয়ে দেওয়া মানুষের কাছে, সেটা 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 সেই উদ্দেশ্য এখানে সফল, মানে সেই উদ্দেশ্য এখানে নাই, প্রাসঙ্গিক কিনা। কারণ আমার এই বইয়ের আর কোনো কপি নেই। ভূতোলজি কিংবা চিত্তশুদ্ধি, এটা একটাই কপি পৃথিবীতে সম্ভবত, আমার কাছে সেটা। ও, আমার বোনের বাসায়, মহামিত্রর বাসায় সেকের থেকে একটা কপি আমি দেখেছিলাম, আছে, আছে এখনো সম্ভবত। এই দুইটাই কপি এই বইয়ের। সুতরাং আমি কোনো প্রমোশন করছি না বইয়ের, প্রমোশনের কথা মাথাতে নেই। এটা ছাপা হয় না, এটা ছাপাও মানে হয়নি, প্রথমবারের পর সঙ্গত কারণে বিক্রি হয়নি, সে কারণে ছাপা হয়নি। আর আমি যে কয়েক কপি কিনেছিলাম বিলে টিলে দিয়েছি, তারা কি করেছে বইয়ের জানি না। আমার একজন বন্ধু নীলক্ষেতে আমার বই পেয়েছিলেন। নীলক্ষেতে কীভাবে আমার বই পেলেন সেটা খুব, আমার সহপাঠী বিশ্ববিদ্যালয়ের, সেটা খুব অবাক করা বিষয়। মানে এই ভূতোলজি বইটা কীভাবে পেলেন সেটা খুব অবাক করা বিষয়। নীলক্ষেতের বই বিক্রেতা আমার বই কিনতে যাবে কেন? পাইকারি করেই কিনলেই বা রাখবে কেন? কাগজের দোকানে দিয়ে দিলেই তো হয়। যাই হোক, আমার খুব বেশি মনে নেই বিষয়। এই আমার বইয়ের প্রচ্ছদ আমার করা ছিল, সেটা আমি এখন দেখবো ঘুরে। ভাষাচিত্র থেকে প্রকাশিত 2012 সালে। ভাষাচিত্র তখন মানে প্রায় নতুন প্রকাশনী বলা যায়, আমার মতনই কোচিং ছিল তখন। এরকম আমার ইলাস্ট্রেশনগুলো আমার আমার নিজে হাতে করা। মানে গল্পের অঙ্কুরোদ্গম নিয়ে যেহেতু কথা বলছিলাম, সেহেতু প্রত্যেকটা গল্পের মানে উল্টে উল্টে দেখবো, আর প্রত্যেকটা গল্পের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। বইটা নিয়ে একটা মজার বিষয়, সেটা হচ্ছে প্রচ্ছদটা অন্যরকম, যেহেতু আমার করা রংটা অন্যরকম, রঙের আইডিয়াটা এটা সোহেল ভাইয়ের নিজের। তবে বই যে জায়গা দিয়ে অন্যরকম, সেটা হচ্ছে বইয়ের আরও অন্যরকম, সেটা হচ্ছে বইটা নীলকালিতে করা। আমি জানি না কেন, মানে জানি কেন, আবছা আবছা জানি কেন, সেটা হচ্ছে আরেকজন আমার একই প্রকাশনীর আরেকজন লেখক পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু বাচ্চাদের বই, বাচ্চার লেখা, সেহেতু বাচ্চাদের বই হবে, সেটা রঙিন কালিতে করলে ভালো হয়। তো পুরোটা এক কালারের নীল রঙের করা, অনেকের ভালো লেগেছে ব্যাপারটা। আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার মনে হয়েছিল যে এটা একটা বই হয়নি, কারণ
নীল রঙের করা মানে রঙিন করা বই আমি দেখেছি, কিন্তু যায়নি ঠিক সেগুলোর ফন্ট আরো বড় বড় হয়, বই আরো বড় বড় হয় আকারে, বাচ্চাদের বই যেটা রঙিন কালিতে আমার মনোভূত হয়নি। আমার প্রিয় যে বইগুলো সেগুলো এরকম রঙিন কালিতে না। অনেক রাত, আমার ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পেতে পেতেই কথা বলবো, গলা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যেতে যেতেই কথা বলবো, কারণ এবারেই বলতে হবে। প্রথম গল্প যেটা, কয়টা গল্প গোনার দরকার নেই, প্রথম গল্প যেটা সেটা হচ্ছে চিত্তশুদ্ধি। এটা আমার প্রথম লেখা গল্প না, তারপরে এটা সবার আগে আছে, কারণ সম্ভবত সবচেয়ে ভার ছিল এই গল্পটার। আমার অন্যতম প্রিয় গল্প। আমি এই চিত্তশুদ্ধির প্লটটাকে পরে বিস্তৃত করে একটা উপন্যাস লিখি, মানে উপন্যাসের একটা সাবপ্লট না, সমান্তরাল কাহিনী এই গল্প থেকে আসে, চিত্তশুদ্ধি নামের গল্পটা থেকে, যেটাই বইয়ের নাম গল্প, মানে বইয়ের নামটাও এরকম আর কি, ভূতোলজি কিংবা চিত্তশুদ্ধি। ভূতোলজি নামে কোনো গল্প নেই, চিত্তশুদ্ধি একটা গল্প আছে, সবচেয়ে বড় গল্প, 9 পৃষ্ঠা থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। কিছুদিন আগে রিফু বলছিলেন যে প্রত্যেকটা লেখকই, আমি জানি না, আমি ওনাকে সঠিকভাবে উদ্ধৃতি করতে পারবো না, ভুল করে ফেলতে পারি উদ্ধার করতে গিয়ে। মানে আমার যে শোনা বিষয়টা এরকম ছিল যে প্রায় প্রত্যেকটা লেখকই বাংলাদেশে জনপ্রিয় বা বিখ্যাত হতে গিয়ে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে। আমি এর সাথে সহমত দ্বিমত কোনোটাই না। আমি খুব বেশি ভাবিনি জিনিসটা নিয়ে, ভাবার সময় পাইনি আসলে গভীরভাবে। তো মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে এটা বলতে গিয়ে আমার তখন মানে মানুষ তো নিজের কথা ভাবে আগে, আমার তখন মনে হলো যে আমি কি মুক্তিযুদ্ধকে বিক্রি করেছি। তো মনে হয় যে আমার বহু গল্প জুড়ে মুক্তিযুদ্ধ আছে। একটা কারণ হচ্ছে খুব মুক্তিযুদ্ধ শুনেছি চারপাশে, আওয়ামী লীগের কারণে না। আওয়ামী লীগ 2009 সালে আসে, তার আগে 10 বছর আমি মুক্তিযুদ্ধ শুনেছি পারিবারিক কারণে। আমার পরিবারে মুক্তিযুদ্ধ, আমার বইটা উৎসর্গ করা আমার 2 মুক্তিযোদ্ধা দাদুকে, খন্দকার আলী আকরাম এবং খন্দকার আবু আলী। এই উৎসর্গপত্র দেখে মানুষ বলতো তোমার দাদু মুসলমান, তোমার 2 দাদু আপন দাদু। যাই হোক, ওই আমার চেহারা বদলে গেছে বলছিলাম না, আমার চেহারা, আমার তখনকার চেহারা ছিল। ছবি বইয়ের ছবি ছাপার আমি একদম পক্ষপাতী না, এখনো ছাপি না, কিন্তু মানে আমার নিজের ক্ষেত্রে পক্ষপাতী না, এখনো ছাপি না, কিন্তু সেই সময় আমার বই, মানে এগুলো যে মানে আমারই বই, আমারই লেখা বই, সেটা প্রমাণ হিসেবে ছিল আর কি। একটু পরে ওয়াশরুমে উঠে যেতে হবে, এভাবে পানি খেতে থাকলে। তো মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই পড়েছি, কি কারণে জানি না। বাচ্চাদের তো যুদ্ধ বাচ্চাদেরকে আকর্ষণ করে, তো যুদ্ধের ছবি, যুদ্ধের ব্যাপারে, আমাদের নিজস্ব একটা যুদ্ধ হয়েছে, সেটা আমাকে আকর্ষণ করতো আর কি। 2টা পক্ষ ছিল, একটা শত্রু পক্ষ ছিল আর একটা আমাদের পক্ষ ছিল। সেই পক্ষে আমার পরিবারের মানুষজন অংশ নিয়েছে, সেটা ভাবা, বা বিরচিত অন্যের কাহিনী দেখা, এইসব মিলে মানে আমার স্বাভাবিক আকর্ষণ ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে মা বাবার প্রজন্ম, তারা তো মুক্তিযুদ্ধকে খুবই, মানে বেশিরভাগ মানুষের আমি যেটার একদমই পক্ষপাতী ছিলাম না শুরু থেকে, সেই ঘটনাটাই ঘটে গেল। সেটা হচ্ছে আমার ভিডিওর মাঝখানে একটা কাট পড়ে গেল।
কাট দিতে আমি চাইনি কখনোই, এখন দিতে হবে। তার কারণ আমার ফোনে শিডিউল পাওয়ার অফ করা ছিল। আমি যেহেতু ইউটিউবে পডকাস্ট বা অডিও বুক শুনতে শুনতে ঘুমাই, আর আমার ইউটিউব প্রিমিয়াম কেনা নাই, তাই আমার ফোন একটা সময় পরে শিডিউল অফ হয়ে যায়। সেটা আমি জানতাম না, আমি খেয়ালও করিনি। আমার ফোন অফ হয়ে গেছে, আমি বক 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 করে যাচ্ছি, অনেকক্ষণ কথা বলে ফেলেছি অনেকগুলো গল্প নিয়ে। তারপর তারপর হঠাৎ করে খেয়াল করলাম ওই পিছনে বুক শেলফে প্রতিফলিত হচ্ছিল, সেটা দেখে দেখলাম যে ফোনের পর্দা কালো হয়ে আছে। দুঃখজনক দুঃখজনক এই কারণে যে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি একদম স্পন্টেনিয়াস। আমি জানি না সেটা আমি আবার বলতে পারবো কিনা। 71 সাল নিয়ে যেটা বলছিলাম সেটা খুব 71 নিয়ে জানে না এরকম কথা বলতে চাচ্ছিলাম। আমি গুছিয়ে ঠিক বলতে পারছি না, ওই জন্য একটা বিতর্কিত কথা হয়ে যেতে পারে, মানে আমার পছন্দ হবে না এরকম কথা বলে ফেলতে পারি। কিন্তু মূল কথা হচ্ছে এত সচেতনতা বা চেতনা দেখিনি আমি আমার সমবয়সীদের বা সমসাময়িকদের মধ্যে 71 বা মুক্তিযুদ্ধ নিয়ে সেই সময়। কিন্তু আমার পরিবারে ছিল, কিন্তু আমার নিজের বিশেষ করে সবচেয়ে মানে আমার পরিবারে ছিল, যেটা বলতে চাচ্ছিলাম যে এই কারণে যে জীবন্ত আমার মা বাবার কাছে তাদের তাদের তো আর স্মৃতি নেই তাদের বাবা জেঠার স্মৃতি থেকে। আমি এই কথাগুলো এর আগে একবার বলেছি, আমি জানি না রেকর্ড হয়েছে কিনা, আমার খেয়ে হারিয়ে গেছে, আবার রিপিট করে থাকলে রিপিট। কারিগরি সমস্যার উপরে কারিগরি সমস্যা। তো আমি বলছিলাম যে আমি যেই ছবি দেখেছি সেই সময় 10 বছর বয়স পর্যন্ত, যেই মনে দাগ কাটার মতো ছবি দেখেছি সেটা হচ্ছে ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, সাউন্ড অফ মিউজিক, তো এটি লাইফ ইজ বিউটিফুল, এরকম এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে ছবিগুলো, সেগুলো দেখে সেগুলো দ্বারা আমি খুব বেশি মানে বাচ্চারা তো স্বাভাবিক যুদ্ধ সৈনিক এগুলো ছেলে বাচ্চারা পছন্দ করে মোটের উপর। কিন্তু আমি জানি না আমি কি সাধারণীকরণ করলাম, আমার দেখা ছেলে বাচ্চারা পছন্দ করে গোলাগুলি, যুদ্ধ বিগ্রহ, আর্মি আর্মি সবাই আর্মি হতে চায়। সো ওই কারণে আমার আমার বিড়ালটা গভীর ঘুমে ঘুমাচ্ছে। ওই কারণে আমার মধ্যে মানে আমাদের দেশে ওরকম একটা, যেভাবে ওদের চলচ্চিত্র যেভাবে পোর্ট্রে করেছে, তুলে ধরেছে, সেটা আমাকে যেভাবে নাড়া দিচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের দেশেও তো একটা যুদ্ধ হয়েছে এরকম, মানে সত্যি সত্যি যুদ্ধ, একটা শত্রুপক্ষ ছিল, একটা মিত্রপক্ষ ছিল, এগুলো আমাকে খুব অনুপ্রাণিত করতে হয়, সেখান থেকেই লেখা। জানি না চিত্তশুদ্ধি সম্বন্ধে কতটুকু বলেছি, আর বলতে পারবো না। সর্পকাণ্ড যে পরের গল্পটা, ক্রিঞ্জ, আমি এটার কাহিনী বলবো না, অনেক বেশি পশ্চিমবঙ্গের গল্প, পশ্চিমবঙ্গের ভাষা। আমার আমার পূর্বপুরুষ যেহেতু পশ্চিমবঙ্গের, আমার দাদা পশ্চিমবঙ্গের জন্ম, পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বলাটা ঠিক হলো কিনা জানি না, পশ্চিমবঙ্গে ছিল আমার পূর্বপুরুষ দীর্ঘদিন, আমার দাদার জন্ম সেখানে, সে কারণে আমার দাদার ভাষার উপরে একটা প্রভাব, আমার দাদার আগ্রহ চলচ্চিত্র বই এসব নিয়ে আমার দাদা, পশ্চিমবঙ্গের চলচ্চিত্র বই নিয়ে আমার দাদার আগ্রহ, বা ওই সময়কার শিক্ষিত বাঙালি মাত্রের, এই বাঙালি মুসলমানের আগ্রহ হয়তো বা ওইদিকে ছিল। তো এইসব এগুলো মাথা গুলিয়ে যাচ্ছে, আমি কি চিত্তশুদ্ধি নিয়ে
যেগুলো বলেছি ওগুলো রেকর্ড হয়েছে কিনা কে জানে। 16 মিনিটের পরে কাট হয়ে গেছে। যাই হোক, সেই সব দ্বারা আর আমার নিজের পড়া, নিজের বই পড়া, ওই শিশু সাহিত্য বলতে তো পড়তাম ওপার বাংলার বেশিরভাগ, সেখান থেকে এই সর্বকাণ্ডটা লেখা আর কি। এইটার আমার এই বইটার প্রশংসা করেছিলেন বনি ম্যাডাম, আমার বোনের শিক্ষক। ওনার সাথে পরে আর যোগাযোগ নেই, কিন্তু উনি আমাকে একটা ডায়েরি দিয়েছিলেন, একটা কলম দিয়েছিলেন। সেই ডায়েরিতে একটা চিঠি লিখে দিয়েছিলেন। ডায়েরির ভিতরে অনেক অনুপ্রেরণা দিয়েছিল আমাকে সেই চিঠিতে। মুর্দারহাট পরের বিষয়। আমার মাথায় এক একটা করে মোমেন্ট আসতো। সেই মোমেন্ট আসলে আমি সেটার আগে পরে কিছু লাগিয়ে গল্প তৈরি করার চেষ্টা করতাম। কখনো দাঁড়াতো, কখনো দাঁড়াতো না। এরকম একটা মুর্দারহাট একটা গল্প আমার মাথায় হঠাৎ করে মনে হয়েছিল যে মোমেন্ট না, কখনো মোমেন্ট কখনো কনসেপ্ট। তো আমার হঠাৎ করে মনে ছিল যে এরকম একটা হাট ভেবে আমার গা শিউরে উঠেছিল, যে এরকম একটা হাট যদি হয় যেখানে লাশ কেনা বেচা হয়, মরা লাশ, যেটা কারা কেনে, কারা বিক্রি করে, এইটা নিয়ে একটা ডিটেকটিভ প্যারানর্মাল এরকম একটা গল্প লেখার চেষ্টা করেছিলাম আর কি। হয়নি, অনেক কিছু একবারে ঢোকানোর চেষ্টা করেছিলাম, ম্যাচুরিটি ছিল না তখন। পরবর্তী সময়ে যেটা এসেছিল অল্প কিছু সময়ের জন্য, সেটা ছিল না, যে কারণে আর হয়নি গল্পটা। পরের গল্পটা হচ্ছে চোর। চিত্তশুদ্ধির মতো না এটা, চিত্তশুদ্ধির পিছনে অনেক শ্রম ছিল। নিখুঁত লেখার চেষ্টা করেছিলাম গল্পটা সব দিক থেকে, মানে ইতিহাস, সেনাবাহিনীর খুঁটিনাটি, পাকিস্তান সেনাবাহিনীর খুঁটিনাটি, ঐতিহাসিক ঘটনা, এইসব মিলিয়ে মোটামুটি আমার সামর্থ্যের মধ্যে নিখুঁত লেখার চেষ্টা করেছিলাম, নিখুঁত এবং বাস্তবসম্মত। সেই জায়গা থেকে চোর নামের যে গল্পটা, খুবই তুচ্ছ একটা প্লট। একটা বাসায় একদল বোকা লোক থাকে। হুমায়ুন আহমেদ দ্বারা কিছুটা অনুপ্রাণিত মনে হয়, সম্ভবত হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল দ্বারা, আমার ঠিক মনে নাই। তো ছোট বয়সে আমি খুব বেশি পড়িনি হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, যেটুকু পড়েছি সেটুকু থেকে সম্ভবত একটা বাসায় একটা বোকা পরিবার থাকে। সেই বোকা পরিবারে 3টা ভাই বোন। এগুলো তো হুমায়ুন আহমেদ দ্বারা অনুপ্রাণিত হওয়ার কথা, কারণ 3 ভাই বোন একটা বাসায়, মফস্বলে একটা বাসায় 3 ভাই বোন, টিনের চাল, সেখানে বাবা থাকে, মা থাকে, মামা থাকে। এখন আমি প্রায় নিশ্চিত এটা হুমায়ুন আহমেদের অনুপ্রাণিত। তো তারা সবাই প্রত্যেক একটা মজার ক্যারেক্টার। তো তাদের বাসায়, টিনের চালের বাসায় হঠাৎ হুড়মুড় আওয়াজ হয়, বিড়াল উঠেছিল, তো তারা ভাবে চোর। তো এইটা নিয়ে এক একজনের একটা মোটামুটি সংলাপ টংলাপ দিয়ে কিছুটা হাসি হয়েছিল গল্পটা। একটা এন্ডিং আছে। আবারও বলছি, চিত্তশুদ্ধির মতো না। চিত্তশুদ্ধিকে আমি যেরকম আমার দিক থেকে তৃপ্তিদায়ক পরিসমাপ্তি দিতে পেরেছিলাম সেরকম না, কিন্তু গল্পের টুইস্ট আছে আর কি। মানে চোর ভেবেছিল, দেখা গেল বিড়াল। এই খুবই, মানে শুনতেও যেমন তুচ্ছ লাগছে ওরকমই তুচ্ছ, বাট কেউ কেউ হাসবে হয়তো বা। অনেকে হেসেছিল আমার সঙ্গে, অনেকে বলতে আবারও বলছি আমার পারিবারিক বন্ধু এবং পরিবার। অভিশাপ, এটা একটা গল্প, এটার প্লট আমি বলবো না। আবার 71, বললাম তো কেন এত 71 নিয়ে লিখতাম। মারাত্মক প্রভাব ছিল 71-এর। ব্যাঘ্র প্রাপ্তি, এই গল্পটা কঠিন গল্প সেই হিসাবে।
গল্পটা এরকম যে একদল ছেলে মেয়ে গবেষক, তরুণ গবেষক কি বলে বিলুপ্ত প্রাণী নিয়ে গবেষণা করে, যারা তাদেরকে কি বলে, তারা বাঘ নিয়ে, সুন্দরবনে বাঘ বিলুপ্ত হয়ে গেছে এরকম একটা সময় তারা বাঘ নিয়ে গবেষণা করতে গিয়ে, বা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে, আমার ঠিক মনে নাই, বাঘের পায়ের ছাপ দেখতে পেরেছে এরকম রিপোর্ট পেয়ে তারা গবেষণা করতে গিয়ে একটা বাঘ পেয়েছেন। সেই বাঘের সাথে দুটো বাঘের ছানাও পেয়েছেন শেষবারের মতো। এই ছিল কাহিনী। নামকরণ করে আমি খুব খুশি ছিলাম। খারাপ লিখিনি গল্পটা, ওই বয়সের বিবেচনায় প্লটটাও খারাপ ছিল না, মানে এটা নিয়ে আমি তুলনামূলক কম নির্দয় হব আর কি এটার প্রতি। প্রতিশোধ গল্পটা পিঁপড়াদের দৃষ্টিকোণ থেকে লেখা। পিঁপড়াদেরকে পুড়িয়ে দেয়, অত্যাচার করে একটা ছেলে, সে ছেলেটা আমি। তা আমার মনে ছিল পিঁপড়ারা আমাকে নিয়ে কী ভাবে, আমি কেন পিঁপড়াদেরকে পুড়িয়ে দিতাম, অত্যাচার করতাম। এটা নিয়ে আরেকটা লম্বা এপিসোড হবে, আমি কারণ জানি না, কারণ খুঁড়তেই একটা লম্বা এপিসোড হবে, কিন্তু করতাম আর কি। তো পিঁপড়ারা আমাকে কী ভাবতো, কীভাবে দেখতো, এবং তারা কিভাবে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতো, সেটা নিয়ে আমি নিজেই প্রতিশোধ নামের একটা গল্প লিখি। কিছুক্ষণের জন্য গল্পটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম। মৃত্যু জিনিসটার সাথে আমার খুব কাছ থেকে পরিচয় ছিল ছোটবেলাতে। পোকামাকড়ের মৃত্যু তো আমাকে ভাবাতো, যেমন কিছুক্ষণের জন্য পোকাটা, কিন্তু এটা তো মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার পোকামাকড়ের মৃত্যু, কিন্তু খুব কাছের কোনো সত্তার চিরতরে চলে যাওয়ার মধ্যে ছিল আমার কুকুরের মৃত্যু। লালু নামের একটা কুকুর, তারপর ধলু নামের একটা কুকুর, লাল কুকুর এবং সাদা কুকুর, লালচে বাদামি কুকুর এবং সাদা কুকুর দুটোই বিষ খেয়ে না, দুটোই বিষ খেয়ে না। একটা বিষ খেয়ে মারা গেছে, লালু বিষ দেয়া খাবার খেয়েও বিষ মিশিয়ে দিয়েছিল। আর ধলু মারা গেছে, ধলুর গায়ে কেউ গরম ভাতের মার ঢেলে দেয়, পুড়ে মারা গেছে। তো এইভাবে আমি মৃত্যুর সাথে পরিচিত ছিলাম। আজকে আমি যখন রুটি কিনতে যাচ্ছিলাম, পাউরুটি, ঝিলপাট দিয়ে হাঁটতে হাঁটতে, সেখানে দেখলাম 3 জন মহিলা দাঁড়িয়ে, বোরকা পরা, বোরকা হিজাব এরকম পরা 3 জন মহিলা, 2 জন মহিলা, একজন একটু কম বয়সী, দাঁড়িয়ে দেখছে, বা 3 জনই আমার কাছাকাছি বয়স হতে পারে, আমি জানি না। তারা দাঁড়িয়ে একটা কুকুরকে দেখছে, কুকুরটা শুয়ে আছে, ছোট কুকুর, ছানা বলা যায়, টিনেজার, মানে কুকুরদের টিনেজার হবে এরকম, একদম ছানা না, মানে মোটামুটি বড় কুকুরও না, ছানা থেকে একটু বড় হয়েছে, সেরকম একটা কুকুর শুয়ে আছে, তারা দেখছে। তো আমি তাদের মধ্যে শুনলাম যে মারা গেছে, কথাটা শোনার পরে আমি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পরে আমি একটু করলাম, তো করার পরে কোনো আওয়াজ নেই। তো তখন একজন তাদের মধ্যে থেকে যিনি বড়, উনি বললেন যে মারা গেছে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি রক্ত? কুকুরটা যে মারা গেছে বোঝার কোনো উপায় নাই, শুয়ে আছে একদম, মনে হচ্ছে একটা কুকুর,
কেউ শুইয়ে রেখেছে কিনা আমি জানি না, একদম মনে হচ্ছে একটা কুকুর শুয়ে আছে, কুকুররা যেভাবে শুয়ে থাকে এরকম লম্বা হয়ে, কাত হয়ে, পাশ ফিরে আর কি শোয়া, যেটাকে বলবো মানুষের ইয়ে থেকে। কিন্তু ওর মাথা থেকে বা মুখের পাশ থেকে একটা রক্তের ধারা কিছু দূর ছড়িয়ে আছে। এখন জায়গায় বেশি আলো নাই, ঝিল পাড়ে। আমি ভেবেছিলাম যে পানি হতে পারে, পানির উপর শুয়ে আছে কিনা, পানির উপর মাথা দিয়ে। তো উনি বললেন না, একটা রক্ত। তো ওরা আরো কিছু বলছিল কেউ ভুলে মেরে ফেলেছে বা কেউ ধাক্কা মেরেছে এটা থেকে। তা আমি আর ওটা শুনলাম না, আমি চলে আসলাম। মানে কুকুরটা খুব সুন্দর, চকলেট রঙের, চকলেট বাদামি রঙের একটা কুকুর, খুব সুন্দর দেখতে। কুকুরটা এমনি সুন্দর, তারপরেও সেও একটু বেশি সুন্দর আর কি, আদুরে দেখতে, খুব বেশি মোটা না, স্বাস্থ্যবান না, মোটামুটি স্বাস্থ্য। আর কুকুর ছানাদেরকে তো ভালোই, আমার ভালো লাগে দেখতে। শুয়েও আছে, মনে হচ্ছে যে খুব দুষ্ট একটা বাচ্চা শুয়ে আছে, কে দেখলে দুষ্টু দুষ্টু লাগে এরকম। মানে গায়ে কোনো পথের কুকুরদের যেরকম থাকে কোথাও লোম ওঠা বা কোথাও আহত ক্ষতটা, তো গায়ে কিচ্ছু নাই, গা একদম পরিষ্কার, মাথা পরিষ্কার, খালি এই পাশ দিয়ে রক্ত। মানে একটা ফুটফুটে কুকুর ছানা শুয়ে আছে আর কি, তার খালি রক্তটা দেখে বোঝা যাচ্ছে না যে মারা গেছে। তো কিছুক্ষণের জন্য গল্পের সাথে মানে কোথাও হয়তো বা মিল আছে। তো এটা থেকে আমার মনে পড়লো যে আমি তো রাস্তায় মানে বিড়াল দেখেছে, কিছুদিন আগেই দেখেছি কোনো একটা বড় রাস্তায়, মানে খুব দ্রুত গাড়ি যেত, বিড়ালকে মেরে একদম পাপোশ বানিয়ে দিয়েছে। এটা আমি অনেক দেখেছি। মানে একবার ধাক্কা লেগে হয়তো বা মারা গেছে, তারপর গাড়ি তার উপর গেছে আর গেছে। আমি যেখানে চাকরি করি সেখানে বাস ছাড়ার সময় আমি যে বাসে ছিলাম সেই বাসেরই নাকি চাকার তলে পড়ে ওই ওই জায়গারই কুকুর, ওই বিশ্ববিদ্যালয়েরই কুকুর, ক্যাম্পাসেরই কুকুরের ছানা দিয়েছিল 3টা, তার মধ্যে একটা মারা গেছে। আমি আদর করতাম ওদেরকে, কেন যে এদের সাথে মায়ায় জড়াই, মানে এদের জীবন এত সস্তা, তুচ্ছ, এদেরকে কেন আমি মাঝে মাঝে ভাবি যে এদের সাথে কেন আমি এদেরকে ভালোবাসা দিই। মানে নিজের সাময়িক ওই লোভটা, ওদের নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার লোভটা থেকে নিজেকে আটকাতে পারি না, ওদেরকে আদর করতে ইচ্ছে করে, তারপর মারা যায়। এখন আমাকে যে খুব বেশি স্পর্শ করে ব্যাপারগুলো এরকম না, ভুলে যাই, আমাকে ঘুমাতে দেয় না এরকম না, কিছুক্ষণ পরেই ভুলে যাই। কিন্তু ছোটবেলায় তো এরকম নিজেকে ভুলিয়ে দেওয়ার সুযোগ ছিল না, তো এগুলো আমাকে খুব ভাবাতো। আমার যতগুলো কুকুর পেলেছি সবগুলো মারা গেছে, মেরে ফেলেছে কেউ না কেউ। প্রতিবেশী হতে পারে, চোর হতে পারে, চোর ডাকাত হতে পারে, আমি জানি না, সবাই সবগুলো কুকুরকে মেরে ফেলেছে। আমার কুকুরের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল আমার। আমি জানি না এই ব্যাপারে আমার জীবন বিধান, ধর্মীয় জীবন বিধান কি বলে, নানা রকম বলা বলি দেখেছি, কিন্তু কুকুরের সাথে আমার খুব মানে হৃদয়ের সম্পর্ক হয়ে গেছিল একাধিকবার খুব মানে মর্মান্তিক বিচ্ছেদ হয়েছে আর কি, তাদের মৃত্যুর মধ্য দিয়ে। আর ওরা তো মানে ওদের তো খুব বেশি চাওয়া নাই, আদর দেয়া, আদর করা, খাওয়া খাওয়া আর মানে জৈবিক কাজের পর তাদের এটাই চাওয়া আর কি, ভালোবাসা দেয়া আর ভালোবাসা পাওয়া। এরপরে একটা গল্পের নাম কি সব এক্সপেরিমেন্টাল নাম দিতাম। সন্ধেবেলায় হারিয়ে যাওয়া এতিমদের সঙ্গে তপসার সাক্ষাৎ ও তপসার ভূতবিদ্যা,
এটা একটা সায়েন্স ফিকশনের মতো ভূত ধরার বা ভূত দেখার যন্ত্র আবিষ্কার করেন একজন বিজ্ঞানী, এরকম গল্প। লীলা মজুমদারের লেখার শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা। ওনার বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকেও অনুপ্রাণিত হতে পারি। লেখার মধ্যে ছোট ছোট ছড়া আছে, যেটা ওনার স্টাইল, ওনার এবং সুকুমার রায়ের, সেভাবে লিখেছি। মোটের উপর একটা ননসেন্স গল্প, কোনো কিছু দাঁড়ায়নি, কিন্তু আপনি যদি নিরীক্ষামূলক ভাবেন তাহলে ভালো গল্প। ইটালি ফেরত, প্লটটা একদম ফেলে দেওয়ার মতো না, গল্পের এক্সিকিউশনটা ভালো হয় নাই। প্লটটা হচ্ছে ইটালি নামের নাটোরে একটা গ্রাম আছে, গ্রাম বা উপজেলা কিছু একটা। তো একটা ছেলে সেই ইটালি থেকে ঢাকায় বা এরকম কোনো জায়গায় রাজশাহীতে পড়তে এসেছে। তো সে ইটালি থেকে এসেছে শুনে অন্যান্য ছাত্র এবং কিছু কিছু শিক্ষক ভেবেছে যে সে ইটালি থেকে এসেছে, ইউরোপের দেশ থেকে। তো সেটা নিয়ে একটা গল্প আর কি। পরে ভুলটা কিভাবে ভাঙলো। সুকুমার রায়ের পাগলা দাশু যে সিরিজ গল্পগুলো, সেটার থেকে কিছুটা অনুপ্রাণিত। আমার স্কুল জীবন থেকে অনুপ্রাণিত, এরকম আর কি। একটা জিনিস যে আমার ভাষা বা সংলাপ, মানে তার মধ্যে একটা প্রবাহ ছিল আর কি, এটা আমাকে অবাক করে। অবাক করে যে এখন আমি জানি লেখা কত কঠিন, আমি লিখতে পারি না। একসময় পারতাম, তখন তো বুঝতাম না এটা কত বড় আশীর্বাদ। এখন বুঝি, নিজের না পারা অন্যের না পারা দেখে। মা বদল গল্পটা ইন্টারেস্টিং, যেই কারণে আমি আজকে যে কারণে আমি ভাবলাম যে আমার বইয়ে আমার গল্পগুলো নিয়ে কথা বলবো, তার কারণ হচ্ছে মা বদল গল্পটার কথা ভেবেছিলাম। খুবই তুচ্ছ বলবো না, খুবই সহজ প্লট, গল্প দাঁড়িয়েছে একটা, এবং যদিও খুব ক্লিশে এন্ডিং, মানে শেষে দেখা গেল স্বপ্ন। বাচ্চারা গল্প লিখলে কেন জানি শেষে দেখা যায় যে স্বপ্ন। কিছু কিছু বুড়োরা লিখলেও দেখা যায় তাদের কানের নিচে মারতে ইচ্ছে করে। ভিডিও কাটার আগে কি ক্ল্যারিফাই করেছিলাম যে এটা পানিরই বোতল? ভুলে গেছি। তো মা বদল একদম অরিজিনাল, আমার নিজের ভাবনা থেকে, নিজের জীবন থেকে নেয়া, কোনো লেখক দ্বারা অনুপ্রাণিত না। একটা বাংলাদেশি গল্প, বাংলাদেশি চরিত্র, ঢাকার শহরের বাসার। এই গল্পটার কথা আমার মনে হচ্ছিল মেটামরফোসিসের অডিও বুক শুনতে গিয়ে আজকেই। মানে গল্পটা কাফকায়েস্ক এই কারণে মনে হয়েছে। একটা ছেলে, সে ভাবে যে রবীন্দ্রনাথের ইচ্ছা পূরণের সাথে অনিচ্ছাকৃত মিল আছে। ইচ্ছে পূরণ আর আমি তখনও গল্প পড়েছি কি পড়িনি জানি না, কিন্তু নাটক দেখেছিলাম, সেটার সাথে মিল আছে রবীন্দ্রনাথের ইচ্ছে পূরণের সাথে, কিন্তু সেটা ইচ্ছাকৃত, মানে খুব বেশি ইচ্ছাকৃত মিল না।
সেটা হচ্ছে একটা ছেলে ভাবে যে আমার মা না হয় পাশের বাসার আন্টি হলে, পাশের বাসার আন্টি আমার মা হলে কত ভালো হতো। সে তো মানে আমাকে কত আদর করে, আমার মা তো আমাকে শাসন করে। এই ভাবনা থেকে হঠাৎই তার ঘুম দিয়ে উঠে, সম্ভবত না, তো হঠাৎ করে সে দেখে যে তার মা বদলে গেছে। তার সে ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তার মা বদলে গেছে। ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে যে তার মা বদলে গেছে। এটা হচ্ছে আমার কাছে খুব এখনো ইন্টারেস্টিং লাগে। গল্পটা এত ছোট, তো তার মায়ের কি হলো, তার মা যে বদলে আন্টি, আন্টি তার মা হয়ে গেছে, বিষয়টা এরকম না। হঠাৎ করে তার মা নেই, আন্টি তার দেখভাল করছে আর কি। আন্টির ছেলেও আছে, সেও আছে, দুজনকে আন্টি দেখভাল করছে। তাহলে তার বাবা কোথায়? বাবার কোনো অস্তিত্ব নেই। যেহেতু এই গল্প বাবা যেহেতু ইম্পর্টেন্ট না, তো বাবা নাই, আন্টিরও স্বামী নাই, সামাদেরও বাবা নাই, প্রসঙ্গ নাই তাদেরকে এই পৃথিবী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো খুব এই জায়গা থেকে কাফকায়েস্ক আর কি, জাদু বাস্তব কিছুটা। ভুলভাল বলছি কিনা জানি না, নিশ্চয়ই ভুলভাল বলছি। তেদোর গল্পটা আমার বাবার গল্প বলতে বাবা আমাদের প্রতিবেশীর বাচ্চাকে ভূতের গল্প বলতে বলতে মুখে মুখে বানিয়ে ফেলেন। তো সেই গল্পটা আমি লিখি, এরকম আমি বেশ কয়েকবার করেছি, ছোটবেলাতে শুধু না, বড়বেলাতেও। সেই গল্পটা লেখার পরে এই তেদর নামের গল্পটা দাঁড়ায় যে একজন বাজার করতে যায়, তাকে ফেরার পথে তাকে ভূত ধরে। তো সে ভূতকে বোকা বানিয়ে ক্লাসিক্যাল যেটা, শিশির মধ্যে ঢুকে দেখাও, তো ভূত শিশির মধ্যে ঢুকে সম্ভবত, হ্যাঁ, শিশির মধ্যে ঢুকে পড়ে। তারপর হচ্ছে আটকে ফেলা থাকে, ওই দৈত্য শিশুতে বন্দি করার সেই ক্লাসিক্যাল কাহিনী। কিন্তু গল্পের মধ্যে মজা আছে, যেভাবে ভূতকে পাত্তা না দেয়া, ভূতের সাথে গল্প করা, ভূতকে ভয় না পাওয়া, এই ব্যাপারগুলো কৌতূহল উদ্দীপক, খারাপ না। পত্র বৈরী গল্পটা কোনো অর্থ হয়েছে কিনা শেষ পর্যন্ত আমি জানি না। কেউ একজন চিঠি পাঠিয়ে চিঠি দিতে থাকে, একজন অ্যানোনিমাস সোর্স থেকে একজনের কাছে চিঠি আসে এবং তাকে তার বিভিন্ন পাপের কথা স্মরণ করিয়ে দেয় আর কি। পাপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে এক একটা করে শাস্তি দিতে থাকে, এরকম একটা গল্প আর কি। খুব বেশি একেবারেই ফেলনা না,
খারাপও না। এটা একটা ধারাবাহিক হতে পারতো, ছোট্ট গল্প 2-3 পাতায় শেষ হয়েছে। রক্ষক নামের গল্পটা এক জায়গা থেকে কপি না, বহু জায়গা থেকে কপি। বহু জায়গা থেকে কপি বলতে মানে একটু একটু করে কপি করিনি। এই প্লটটা বহুবার বহুবার রিইউজ হয়েছে। একজন ব্যক্তি তার জীবন বাঁচিয়েছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জীবন বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু বাঁচাতে পারেনি, সে ব্যক্তি মারা গেছে। তারপর ভূত হয়ে এসে তার উপকার করেছে, এরকম আর কি গল্পটা। কোথায় কোথায় কপি হয়েছে এখন আর আমার মনে নেই। এর আগে পিছে নানান কিছু জুড়ে গল্পটা একটু বড় করেছি। ও এটাই শেষ, এটাই শেষ গল্প। এরকম যে একজন সাইকেল আরোহীকে আরেকজন সাইকেল আরোহী বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না, ট্রেনের ধাক্কায় মারা যায়। তো ট্রেনের ধাক্কায় কীভাবে সাইকেল আরোহী মারা যায়, কীভাবে জিনিসটা সেট আপ করেছে জানি না। তখন গল্প নিয়ে অনেক ভাবতাম, লুপ হোল খুঁজে বের করার চেষ্টা করতাম, আব্বার সাহায্য নিতাম, আব্বার সাথে কথা বলে লুপ হোলগুলা খুঁজে বের করতাম, লুজ হ্যান্ডগুলা সব বাঁধতাম আব্বার পরামর্শ নিয়ে নিয়ে। তো সেরকম একটা লোক চেষ্টা করে, তার পরে সে বাঁচে না কোনোভাবে, পরে সে আবার একটা প্রতিদান নেয় আরেকদিন তার জীবন বাঁচিয়ে। তো কে জীবন বাঁচালো দেখতে গিয়ে টর্চের আলোয় দেখতে পায় যে ওই ভূত যাকে বাঁচিয়েছিল সে। এই হচ্ছে গল্প। কিছু ভূতের গল্প, কিছু জাদু বাস্তব গল্প, কিছু বৈজ্ঞানিক গল্প কাহিনী। এর মধ্যে আমার কাছে আমার পছন্দের গল্প চিত্তশুদ্ধি। মুর্দার হাটের প্লটটা ভালো, ব্যবহার হয়নি। চোর চলে, সবই তো এখন ভালো বলছি দেখা যাচ্ছে, অভিশাপ ভালো না। ব্যাঘ্রপ্রাপ্তি প্লটটা ভালো। প্রতিশোধ আজব একটা গল্প, মানে এটাকে যদি মানে শিশুর লেখা একটা মানে লেখক হয়ে উঠতে থাকা একজনের গল্প না ভেবে যদি একজন ভেটেরান লেখকের নিরীক্ষাধর্মী নোট বই ভাবি, তাহলে আবার আগ্রহ নিয়ে পড়লে মানে মানে এমনিতে ভাষা টাষা ভালো, মানে চলে চলের চলের চেয়ে একটু ভালো। তো সেইভাবে মানে কোনো ওই দিক থেকে চিন্তা করলে বইটা বেশ, আবারও বললে কৌতূহল উদ্দীপক, ইন্টারেস্টিং। একটা গল্পের নাম অনেক বড়, একটা গল্প ইটালি ফেরত, নাম নিয়ে কনফিউশন। মা বদল গল্পটা আমার আগে এত প্রিয় ছিল না, এখন অনেক বেশি প্রিয়। পত্র বই এগুলো ছোট ছোট কনসেপ্ট, ছোট 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 1-2 লাইনের কনসেপ্ট মাথায় আসছে, যেটা সাব প্লট, সেই সাব প্লটকে আমি রক্ত মাংস দিয়ে গল্প করার চেষ্টা করেছি। অনেক রাত হয়ে গেছে, ঘুম চলে আসছে প্রায়। এর মধ্যে আমার একটা গল্প নাই, সেটা হচ্ছে ধলু। আমি এবং আমার অভিভাবকরা সিদ্ধান্ত নিয়েছিলাম ধলু গল্পটা প্রকাশ না করার। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে এরকম একটা গল্প। একটা ছাগল, সে, আমি জানি না এটা প্লট আমি কোথা থেকে পেয়েছি। অরিজিনাল প্লট একদম, কিন্তু আমার নিজের মনের ভাবনা কিনা সেটা আমার ঠিক মনে নাই। সম্ভবত না, আবার হতেও পারে।
একটা ছাগল তাকে তার মালিক পেলে টেলে বিক্রি করে দিচ্ছে। একদম তার ছোটবেলা থেকে গল্পটা শুরু। তার মানে ছাগলের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা। তো ছাগলের বুঝ হওয়া থেকে গল্পটা শুরু। সেই ছাগলকে তার মালিক বিক্রি করে দিচ্ছে, সে ছাগল কোরবানি ঈদের সময় হাটে উঠছে, তাকে আরেকজন কিনছে কোরবানি দেওয়ার জন্য। ছাগল কতটুকু বোঝে কোরবানি, সে ভাবলে কিভাবে ভাবে, কিভাবে দেখে জিনিসগুলোকে, এই পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইউনিক কিনা আমি জানি না। আমি খুব বেশি গল্প পড়িনি, বিশ্ব সাহিত্য সম্বন্ধে আমার ধারণা একদমই নেই, বাংলা সাহিত্য সম্বন্ধে খুব বেশি ধারণা নেই, ছোট গল্প আমি বেশি পড়িনি, যা পড়েছি শিশু সাহিত্য। সুতরাং আমি জানি, আমি এটাকে ইউনিক বলার সাহস করব না, কিন্তু আমি যেরকম ছোট গল্প পড়েছি, যাদের গল্প পড়েছি, তাদের মধ্যে থেকে চিন্তা করলে এটা খুবই ইউনিক। ছাগলের পয়েন্ট অফ ভিউ থেকে, কোরবানিকৃত ছাগলের পয়েন্ট অফ ভিউ থেকে একটা গল্প লেখা। প্রথম আলোতে পাঠিয়েছিলাম, প্রথম আলোতে গোল্লা ছুটে সম্ভবত, ছোটদের গল্প লেখার। ঠান্ডা লাগছে এখন, আর দরকার নেই, উঠে যাব। সেই সেরকম একটা প্রতিযোগিতায় গল্পটা দিয়েছিলাম, তো পাত্তা পাইনি। পাত্তা পাওয়ার কথা, কারণ গল্পটা আমি তখন 3য় শ্রেণীতে পড়ি। গল্পটা যথেষ্টই মানে আমি তো বাচ্চাদের গল্প পড়তাম, মানে বাচ্চাদের লেখা গল্পও পড়তাম, গোল্লা ছুট যেহেতু পড়তাম। তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই ম্যাগাজিন ছিল কিশোরানন্দ, না কি নাম যেন, কিশোরানন্দ তো প্রথম আলোর, তা কিশোর আলো প্রথম আলোর। বিশ্ব সাহিত্য কেন্দ্রে মনে হয় কিশোরানন্দই নাম ছিল, সংকলনটার নাম কিশোরানন্দ ছিল বোধহয়, যাই না, যাই হোক, সেটা পড়তাম। তারপর পুরাতন ধানশালিকের দেশে পড়তাম, পুরাতন আমার মায়ের সংগ্রহে থাকা। তো ওইখান থেকে আমি মানে শিশুরা কিরকম লেখে আমি জানতাম। তো মানে সেই ভাবে তুলনা করলে অনেক বেশি অগ্রসর লেখাটা ছিল। আমার বলতে লজ্জা লাগছে না, কারণ I have become stupid. I'm not that person.